কথা আমার খুব মনে পড়ছে, মরহুম কমরুদ্দিন সাহেবের কথা। এই মানুষটি, সে সময় আমি অসুস্থ ছিলাম, এবং এই মানুষটি যেভাবে তার সময়ের সব কিছু দিয়েছেন, সব কিছু দিয়ে আমাকে যেভাবে চিকিৎসার সাহায্য করেছিলেন, তার জন্য আমি তার এবং তার পরিবারকে কৃতজ্ঞতা জানাই। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের মহান বিজয় দিবস। এই বিজয় দিবসে প্রায় 55 বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে। 1971 সালে লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে, লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে, বহু মানুষের পঙ্গুত্বের বিনিময়ে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ আজকে থেকে 55 বছর আগে যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের একটি প্রত্যাশা ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল কিভাবে তারা নিজের দেশটিকে গড়ে তুলবে। আপনারা যারা আজকে বিদেশে আছেন, প্রবাসে আছেন, বিশেষ করে বিভিন্ন উন্নত দেশগুলোতে আপনারা আছেন, সেই দেশগুলোতে যেহেতু আমরা এখানে ঘরে উপস্থিত সকলে আমরা ইউকেতে আছি, আমরা যখন পথে বেরোই ঘর থেকে, পথগুলো যখন পরিষ্কার, মোটামুটিভাবে পরিষ্কার দেখি, আমরা যখন এখানে NHS এর হেলথ সুবিধা নিতে চাই, বা আমরা যখন অন্য অন্য সোশ্যাল সুবিধাগুলো পাই এই দেশের বৈধ নাগরিক যারা, তখন কিন্তু নিজের অজান্তেই আমরা চিন্তা করি যে আহা, আমাদের দেশটা যদি এমন হতো। আমরা চিন্তা করি না? প্রত্যেকটা মানুষ এখানে আমরা চিন্তা করি। আপনারা হয়তো পরিবারকে নিয়ে হলিডেতে যান, ইউকের ভিতরেও যারা যান, বিভিন্ন হলিডে স্পটে যখন আপনারা যান, সেই স্পটগুলোতে অনেক কিছু যে আছে তা না, কিন্তু তাদের যা আছে এমন সুন্দর করে তারা রাখে যে সেখানে মানুষ যায়, দেখে কি তাদের ইতিহাস, কি তাদের ঐতিহ্য, কি তাদের সামাজিক মূল্যবোধ। সেই জিনিসগুলো আমরা দেখি এবং আমরা আফসোস করি যে আমাদের দেশটি যদি এমন হতো। প্রিয় ভাই বোনেরা, 1971 সালে যেই মানুষগুলো যুদ্ধ করেছিল, সেটি প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে, সেই মানুষগুলো কিন্তু দেশকে নিয়ে এমনই পরিকল্পনা করেছিল, এমনই প্রত্যাশা, আশা ছিল তাদের। আমরা দেখেছি বিভিন্ন সময় যখনই দেশটিকে গড়ার জন্য, দেশটিকে মানুষের প্রত্যাশিত যে আশা আকাঙ্ক্ষা সেভাবে যারাই নিতে চেয়েছিল, আমরা দেখেছি বিভিন্নভাবে, বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে সেই গতিকে রোধ করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি এখানে যারা আছে, প্লিজ তোমরা বসে পারো না, এই সাইডে ফ্লোরে বসে পারো। তোমরা সব ইয়াং ছেলে মেয়ে বসে পড়ো। হ্যাঁ, ওইখানে ফ্লোরে অনেক জায়গা আছে, বসে পড়ো। প্রিয় ভাই বোনেরা, বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে। আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের পরে যখন নতুন দেশটি আমরা পেলাম, তখন মানুষ আশায় বুক বেঁধেছিল যে এই দেশে গণতন্ত্রের চর্চা হবে, গণতন্ত্রের ওখানে বসো, তুমি ওখানে বসো, গণতন্ত্রের চর্চা হবে এবং গণতন্ত্রের চর্চার মাধ্যমে ধীরে ধীরে দেশ এবং জাতি এগিয়ে যাবে। হঠাৎ করে আমরা দেখেছি বাকশাল চলে আসলো। আমি এত ডিটেল স্টোরিতে যাব না, কম বেশি আপনাদের ধারণা আছে। গণতন্ত্রের, মানুষের অধিকার,
ভোটের অধিকার, সবকিছুকে টুটি চেপে ধরা হলো। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন জনগণের পক্ষ থেকে, আমরা দেখেছি আবার বহুদলীয় গণতন্ত্র চালু হলো দেশে ধীরে ধীরে। মানুষ কথা বলার অধিকার ফিরে পেল। সংবাদপত্রগুলো ধীরে ধীরে প্রকাশিত হতে লাগলো। সংবাদপত্রগুলো আস্তে আস্তে গঠনমূলক সমালোচনা শুরু করলো সরকারের। জনগণের প্রত্যাশা প্রতিফলিত হতে লাগলো সংবাদপত্রতে, বিভিন্ন আলোচনা অনুষ্ঠান, বিভিন্ন সেমিনারে। আমরা দেখলাম 1974 সালে যে দুর্ভিক্ষ হলো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেখলাম দুর্ভিক্ষ অবস্থা থেকে কাটিয়ে দেশ একটা উৎপাদনমুখী রাজনীতি শুরু করলো। এখানে অনেক সিনিয়র মানুষ আছেন, অনেকেই হয়তো কম বেশি বই পড়ে জেনেছেন, বিভিন্ন ডকুমেন্ট থেকে জেনেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খাদ্য উৎপাদন শুধু দ্বিগুণই হলো না, আমরা দেশ থেকে খাদ্য রফতানিও পর্যন্ত করে পেরেছিলাম। হতে পারে অল্প ছিল, কিন্তু করেছিল। বাংলাদেশের মতন একটি দেশ বিদেশে চাল পর্যন্ত রফতানি করেছিল, উদ্বৃত্ত চাল। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি কিভাবে ধীরে ধীরে সেই সময় গড়ে উঠেছিল মিল, কলকারখানা, যেখানে উৎপাদিত হতে লাগলো বিভিন্ন দ্রব্য, যেখানে আস্তে আস্তে মানুষের কর্মসংস্থান ব্যবস্থা হতে লাগলো। তার ফলে ধীরে ধীরে মানুষের অর্থনৈতিক যে মেরুদণ্ড, সেই অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হওয়া ধরল। কিন্তু আমরা কি দেখলাম 1981 সালে? ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে থেমে ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হলো। হত্যা করার মাধ্যমে দেশের গণতন্ত্রের গতি, গণতন্ত্রের চর্চা, দেশে মানুষের অর্থনৈতিক ভাগ্য উন্নয়নের যে চাকা, সেটিকে স্তব্ধ করে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো। তারপরে যুগ আপনারা দেখেছেন, সামরিক শাসনের পরে স্বৈরাচারী এক সরকার ছিল দেশে। গণতন্ত্রের নামে প্রহসন আমরা দেখেছি। 1991 সালে আবারও জনতার আন্দোলনের মুখে সেই স্বৈরাচারের পতন হলো। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ মানুষের সমর্থনে সরকার গঠন করলো। আমরা দেখেছি দেশনেত্রী খালেদা জিয়ার সরকার বাংলাদেশের মানুষের দ্বারা নির্বাচিত হবার পরে কিভাবে আবার ধীরে 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 দেশকে গড়ে তুলতে সক্ষম হলো। আমরা দেখেছি সেই সময় কিভাবে দেশে আবারও শিল্প কারখানা স্থাপিত হলো। 1996 সেই ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে এই যে পলাতক স্বৈরাচার, যারা গত 1 বছর আগে দেশ থেকে পালিয়ে গিয়েছে জনগণের আন্দোলনের মুখে, এরা যখন 96 সালে আসলো, তখন সংসদে একদিন তাদেরই তৎকালীন যে শিল্পমন্ত্রী ছিল, তার নিজের বক্তব্য ছিল যে 91 থেকে 96 সাল পর্যন্ত দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন দেশে 84,000 শিল্প কলকারখানা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, 84,000 কলকারখানা প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংখ্যাটা দিয়ে বোঝা যায় যে দেশে সেই সময় উন্নয়নের গতিধারা চালু হয়েছিল। ঠিক একইভাবে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দুটি সেক্টর, যেটা নিয়ে প্রত্যেকটি সরকার 75-এর পরে প্রত্যেকটি সরকার বিভিন্ন সময় গৌরব বোধ করেছে। এক, বাংলাদেশের গার্মেন্ট শিল্প, দুই, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। এটিও কিন্তু বিএনপি সরকারের করে যাওয়া, জিয়াউর রহমানের করে যাওয়া। প্রিয় ভাই বোনেরা, দেশনেত্রী খালেদা জিয়ার সময় আমরা কি দেখলাম? যেমন দেখলাম 84,000 শিল্প কারখানা স্থাপিত হলো। দেশের গ্রাম গঞ্জের রাস্তাঘাটগুলো আস্তে আস্তে পাকা হওয়া ধরলো। স্কুল কলেজগুলোতে আস্তে আস্তে লেখাপড়া শুরু হলো। গ্রামের শিশুদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মদের জন্য আস্তে আস্তে স্কুল কলেজ স্থাপিত হওয়া ধরলো, নতুন নতুন স্কুল কলেজ। একইভাবে আমরা দেখলাম
একটি বিশাল সংস্কার। বাংলাদেশের জনসংখ্যার মোটামুটি সকল সময়, সেই সময় 91 সালে খুব সম্ভব জনসংখ্যা ছিল অ্যাবাউট 15-16 কোটির মতন বোধহয়, না 12-13 কোটির মতন ছিল। তখনও জনসংখ্যার অর্ধেক ছিল নারী। এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা আমাদের পুরো অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে না আনি, কোনোভাবেই দেশকে গড়ে তোলা সম্ভব না। এবং আমরা তাই দেখলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের স্কুল কলেজে শিক্ষা ব্যবস্থা, বিনা বেতনের শিক্ষা ব্যবস্থা চালু করলেন। প্রিয় ভাই বোনেরা, কিছুদিন আগে বিএনপির একটি অনুষ্ঠানে আমি একটি ঘটনা বলছিলাম, হয়তো আপনারা ইউটিউবে বা অনলাইনে দেখেছেন, শুনেছেন আমার সেই ঘটনাটি। তারপরেও আজকে আপনাদের সামনে আবারও আমি ঘটনাটি তুলে ধরতে চাই। কি সেই ঘটনাটি? এবছর জানুয়ারি মাসে দেশনেত্রী খালেদা জিয়া যুক্তরাজ্যে এসেছিলেন চিকিৎসার জন্য। সেই সময় উনি যেই হসপিটালতে ছিলেন, লন্ডন ক্লিনিক হসপিটালটিতে ছিলেন, একদিন আমরা সন্ধ্যার সময় সবাই ওনার কেবিনে আছি, স্বাভাবিকভাবে কিছুক্ষণ পর পর তো নার্স আসে। তো সেই সময় একজন নার্স আসলো। নার্সটা এসে, আমরা যারা ছিলাম মোটামুটি আমাদের সবাইকে বলছে, আম্মার দিকে তাকিয়ে বলছে, আমি কিন্তু তোমাকে জানি, তুমি কে। তো ওখানে তো বেগম খালেদা জিয়া ভর্তি আছেন, উনি বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার, এগুলো তো আছে। তো আমরা ভাবছি যে এটা তো সবাই জানে, এখানে যারা ডিউটিতে আছে সবাই তো জানবেই এটা। তখন নার্সটি নিজেই বলছেন, না, তোমার যেগুলো অফিসিয়াল প্রোটোকল আছে বা ছিল সেটা তো আমি জানি, কিন্তু আরেকটা ভাবে তোমাকে আমি চিনি এবং অনেক আগে থেকে তোমাকে আমি জানি। আমি যখন ছোট ছিলাম সেই সময় থেকে তোমাকে আমি চিনি, জানি। তো আমরা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিভাবে তুমি ওনাকে চেনো? ওই নার্স যে, তার বাড়ি ছিল, দেশের বাড়ি হচ্ছে, শি ওয়াজ ফ্রম নাইজেরিয়া। তো বলল, তুমি তোমার দেশে মেয়েদের জন্য ক্লাস 12 পর্যন্ত শিক্ষা ফ্রি করেছো তুমি, এবং আমার দেশের সরকার তোমার এই পলিসিটা গ্রহণ করেছে, যার ফলে আমি বিনামূল্যে শিক্ষা পেয়েছি, পরবর্তীতে পড়ালেখা করেছি, আজকে আমি ইউকেতে এসে এখানে কাজ করছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে অল্প একটি বললে অনেক বলা যাবে, বললে অনেক কিছু বলা যাবে বিএনপি সরকার কি কি করেছে। যেমন আরেকটি বলি, এটাও স্বাস্থ্য খাতেরই কথা। আপনারা এখানে যারা আছেন আজকে উপস্থিত, কারো না কারো, সবার বাড়ি কোনো না কোনো জেলা এবং কোনো না কোনো উপজেলায়। আপনাদের সবারই যখন দেশে যান, গিয়েছেন, দেখছেন, এই উপজেলায় 51 বেডের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। আপনার নিজের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি কে কে দেখেননি? হাত তুলেন তো ভাই, কে কে দেখেন নেই? যারা যারা নিজের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখেননি, আচ্ছা, তাহলে দয়া করে গিয়ে দেখে নেবেন এবার, যারা হাত তুলেছেন দেখেন। আর কারা কারা দেখেছেন? এই দেখেন, মেজরিটি মানুষ দেখেছেন, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এখন এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এই উপজেলা 51 বেডের যেটা, এটির 31 বেড করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার আগে ওখানে কিচ্ছু ছিল না। এবং পরবর্তীতে যেই 20 বেড অ্যাড হয়েছে, পরবর্তীটা করেছে আপনার এই সরকার, দেশনেত্রী খালেদা জিয়া সরকার। আমাদের প্রশ্ন এখনো, এই যে স্বৈরাচার ছিল তারা কিছু জিনিস বানিয়েছিল, কিন্তু সাধারণ মানুষ যখন অসুস্থ হয়, গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, তারা কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়, অন্য জায়গায় কোথাও যায় না তারা চিকিৎসার জন্য। তার মানে মানুষ, প্রান্তিক মানুষ চিকিৎসার জন্য যতটুকু সুবিধা পাচ্ছে, তারা যে যাচ্ছে, তারা কিন্তু সেই বিএনপি যে করে আসছে সেখানেই তারা যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, খুব সংক্ষেপে আমি কয়েকটি উদাহরণের মাধ্যমে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করলাম। আমরা বিগত 16 বছর, 2008 থেকে এবং বিশেষ করে 14 সালের পর থেকে 5ই আগস্ট, 4 আগস্ট পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতা কর্মী রাজপথে ছিলাম। আমরা কেন রাজপথে ছিলাম? আমরা রাজপথে ছিলাম এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমাদের সাথে আমরা যে শুধু একা ছিলাম তা না, আমাদের সাথে আরো কিছু রাজনৈতিক দল ছিল। কে ছোট কে বড় সেটি কথা না, মূল কথাটি হচ্ছে অত্যাচার, নির্যাতন, অবৈধ ক্ষমতা দখলদারির বিরুদ্ধে আমরা বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল সে সময় রাজপথে ছিলাম। এই রাজপথে থাকতে গিয়ে আমাদের হাজারের মতন নেতাকর্মী গুমের শিকার হয়েছে, আরো হাজারেরও বেশি নেতাকর্মী খুনের শিকার হয়েছে। আমাদের ৬০ লক্ষের মতন নেতাকর্মী বিভিন্ন নির্যাতন, অত্যাচার, হামলার শিকার হয়েছে। আপনাদের মধ্যে হয়তো এখানে বহু মানুষ আছেন যারা নির্যাতনে অত্যাচারিত হয়ে দেশ থেকে এখানে চলে আসতে বাধ্য হয়েছিলেন। শুধু ইউকে না, ইউরোপের বহু দেশে আছে, মধ্যপ্রাচ্যের বহু দেশে আছে, মালয়েশিয়ায় বহু দেশ আছে, আমেরিকায় বহু দেশে বহু আমাদের নেতাকর্মী আছে যারা হয়তো বাধ্য হয়ে চলে গিয়েছিল দেশ ছেড়ে। প্রিয় ভাই বোনেরা, যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন করেছে। আমরা ৫ই আগস্ট যেই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিদায় করেছি, ঝেঁটিয়ে বের করে দেওয়া হয়েছে দেশ থেকে, জনগণের ভয় যে পালিয়ে গিয়েছে দেশ থেকে, এটির ক্রেডিট, এটির অর্জন কোনো রাজনৈতিক দলের নয়। এটির অর্জন সম্পূর্ণভাবে বাংলাদেশের সাধারণ মানুষের ক্রেডিট। এটি আপনারা যদি অগাস্টের সেই দিনগুলো, জুলাইয়ের শেষ দিনগুলো যদি আপনারা দেখেন, শুধু কি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মাঠে ছিল, রাজনৈতিক কর্মীরা মাঠে ছিল দলের? নো। সেদিন আমরা দেখেছি একজন রিক্সা চালক মাঠে, আমরা দেখেছি সিএনজি চালক মাঠে, আমরা দেখেছি ক্ষুদে ব্যবসায়ী মাঠে, আমরা দেখেছি স্কুল শিক্ষক মাঠে, আমরা দেখেছি ডাক্তার নার্স মাঠে, আমরা দেখেছি বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের, প্রাইভেট ইউনিভার্সিটি, স্কুল শিক্ষক, ছাত্র ছাত্রীরা মাঠে, আমরা দেখছি গৃহিণীরা পর্যন্ত রাজপথে, আমরা দেখেছি শিশুরা পর্যন্ত রাজপথে। প্রত্যেকটি মানুষের স্যাক্রিফাইস, প্রত্যেকটি মানুষের অবদান, প্রত্যেকটি মানুষের সাহসিকতার ফলেই সেই আন্দোলন সেদিন সফল হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আন্দোলন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সফল হয়েছে, কিন্তু আন্দোলন সফল হবার সফলতা হচ্ছে একটি অধ্যায়। একটি অধ্যায়। বিজয় করা অনেক সময় বিজয় করা যায়, কিন্তু বিজয়ের সফলতা ধরে রাখা আরো কঠিন। প্রিয় ভাই বোনেরা, যেই কথাটা দিয়ে শুরু করেছিলাম, একটি কথা বলেছিলাম শুরুর দিকে, আমরা যারা ইউকেতে থাকি যখন ঘর থেকে বের হই, এই দেশের অনেক কিছু দেখলে মনে হয় আহা, আমার দেশটা কেন এমন না। প্রিয় ভাই বোনেরা, আমার দেশটি, আমাদের দেশটি যদি গড়ে তুলতে হয় আমাদের প্রত্যাশার মতন, তাহলে তো কাজ আমাদেরকেই করতে হবে, তাই নয় কি? আমাদেরকেই তো, বাংলাদেশের মানুষকে যারা আমরা বাংলাদেশি, আমাদেরকে মিলেই তো কাজটি গড়ে তুলতে হবে, দেশকে গড়ে তুলতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের সেই ৭১-এ যারা ষড়যন্ত্র করেছিল, ৭৫-এ যারা ষড়যন্ত্র করেছিল, ৭ই নভেম্বরে পরাজিত হয়েছিল, ৮১-তে যারা ষড়যন্ত্র করেছিল, ৯৬-তে যারা ষড়যন্ত্র করেছিল, পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দায়িত্বশীল দল হিসাবে আমাদের এবং আমাদের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীর পবিত্র দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সচেতন করার মাধ্যমে সজাগ এবং সতর্ক থাকা, এবং বাংলাদেশের মানুষকে সজাগ
এবং সতর্ক রাখা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে। প্রিয় ভাই বোনেরা, স্বৈরাচারকে আমরা বিদায় করেছি 16 বছর ধরে, এবং এর আগে বিভিন্ন সময় বাংলাদেশের মানুষ, সে রাজনৈতিক দলের নেতা বা কর্মী হোক অথবা একজন সাধারণ মানুষ যে তার দেশকে ভালোবাসে, এরকম বহু মানুষ অকাতরে জীবন বিলিয়েছে শুধুমাত্র দেশটিকে একটি সঠিক জায়গায় নিয়ে আসার জন্য, শুধুমাত্র দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। আজ একটি সময় এসেছে, আগামী 2 মাস পরে দেশে একটি নির্বাচন, বহুল প্রত্যাশিত একটি নির্বাচন, যে নির্বাচনে মানুষ নিজে ঘর থেকে বেরিয়ে নিরাপদে যাবে, স্বাচ্ছন্দ্যে ভোট দিবে তার ইচ্ছা মতন। এরকম একটি প্রত্যাশিত দিন সামনে অপেক্ষা করছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যেরকম একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আজকে আমাদের দায়িত্ব যেমন বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, অর্থনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে যেমন বাংলাদেশের মানুষকে সতর্ক রাখা, সজাগ রাখা, একই সাথে প্রিয় ভাই বোনেরা, আমাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের মানুষের সামনে পরিকল্পনা দেওয়া। আমাদের মধ্যে অনেকেই বক্তব্যে বলেন আমরা এই স্বপ্ন দেখছি, আমরা সেই স্বপ্ন দেখছি। আমি ভাই স্বপ্নের মধ্যে নাই, আমি কোনো স্বপ্নের মধ্যে নেই। আমরা আছি পরিকল্পনার মধ্যে। আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। এই আস্তে এই যে স্লোগান দাও না, এট অল আই ডোন্ট এনজয় ইট। এই যে স্লোগান দাও তারেক ভাই জিন্দাবাদ, এট অল আই ডোন্ট লাইক ইট। আচ্ছা, এখন আমরা কোন স্বপ্নের মধ্যে থাকতে চাই না। স্বপ্ন দেখতে দেখতে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে। স্বপ্ন দেখতে দেখতে দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের কৃষি ব্যবস্থা, দেশের রাস্তাঘাট, দেশের আইন আদালত, আইন শৃঙ্খলা সবকিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি একটু রিসার্চ করেন আপনাদের মতন করে, দেখবেন প্রথম যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, তার আগে কি অবস্থা ছিল দেশের? সেই খাদের কিনারা থেকে উনি তুলে নিয়ে এসেছিলেন দেশকে। আবারও 90-এ স্বৈরাচারের পতনের পরে যখন দেশনেত্রী খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, আবারও ধীরে ধীরে পরিশ্রম করার মাধ্যমে দেশকে একটি অবস্থানে তুলে নিয়ে এসেছেন। এটি হতে পারে প্রকৃতি বলেন, ইতিহাস বলেন, বাস্তবতার একটি নির্মম চিত্র, বা কিভাবে বলবো আমি নিজেও ঠিক জানি না। বাট বাস্তবতা হচ্ছে যখনই এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন পড়েছে, যখনই এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা বলেন, অর্থনৈতিক ব্যবস্থা বলেন, সবকিছু ভেঙে পড়ার উপক্রম হয়েছে, তখনই সেই কঠিন দায়িত্বটা এসে পড়ে বিএনপির উপরে। প্রিয় ভাই বোনেরা, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির প্রতিটি নেতাকর্মী, শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার প্রতিটি সৈনিক, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হবে। এক মিনিট, সমস্যা তো তারপরে, বিপদ কিন্তু তারপরে। আপনারা যারা খুব খুশিতে তালি দিলেন, হ্যাঁ খুশি আপনারা হতেই পারেন। দেশের মানুষের সমর্থন নিয়ে যদি আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে পারি, অবশ্যই আমরা
দেশের মানুষের কাছে প্রতি যেরকম আমাদের কৃতজ্ঞতা থাকবে, একইভাবে তাদের কাছে আমাদের দায়বদ্ধতা থাকবে, জবাবদিহিতা থাকবে। এই মুহূর্তে দেশের যে শিক্ষা ব্যবস্থা, দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা, ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, ব্যাংকগুলোর যে অবস্থা, প্রত্যেকটি বিষয়, ইউ নেম এনি সাবজেক্ট, যেই অবস্থা প্রত্যেকটি মানুষের সাথে রিলেট করে, মানুষের জীবনযাত্রার সাথে রিলেট করে, প্রত্যেকটি অবস্থার অত্যন্ত শোচনীয় অবস্থা, প্রত্যেকটি ক্ষেত্রে অত্যন্ত শোচনীয় অবস্থা। আমরা বিশ্বাস করি, আমরা শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক যারা, আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ মানুষের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করতে সক্ষম হব। কিন্তু সামনের পথ অসম্ভব অসম্ভব কঠিন, অসম্ভব কঠিন। এবং এই কঠিন পথ যদি পাড়ি দিতে হয়, অনেকে অনেক বড় বড় সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলতে পারবে, কিন্তু আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে যদি এই কঠিন পথ আমরা অতিক্রম করতে চাই। আমাদের কি পরিকল্পনা গ্রহণ করতে হবে? এরকম কয়েকটি পরিকল্পনার কথা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরতে চাই। সময় পাবো? থ্যাংক ইউ। না সারা রাত না ভাই, আমারও সকালে কাম আছে, আপনাদেরও কাম আছে। এখন কয়েকটি আপনাদের সামনে আমি তুলে ধরবো। আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রিয় ভাই বোনেরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে আজকে থেকে যখন বাংলাদেশের মানুষের, বাংলাদেশের ঘাড়ে ওই পলাতক পতিত স্বৈরাচার চেপে বসেছিল, ঠিক সেই সময় আপনাদের দল বিএনপি বাংলাদেশে আজকে থেকে প্রায় 2.5 বছর আগে, তখন কেউ জানতো না যে কবে, আমরা প্রত্যেকে দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী ছিলাম যে স্বৈরাচারকে পড়তে হবে, তাকে চলে যেতে হবে। কবে হয়তো এক্সাক্ট ডেট আমরা তখনও সেভাবে নির্ধারিত ছিল না। স্বৈরাচার পতনের 2.5 বছর আগে বাংলাদেশের মানুষের সামনে আমরা 31 দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছিলাম। মনে আছে আপনাদের? Yes. তখন অনেকে হেসেছিল। আর আজকে যারা, কাউকে আমি আঘাত করে কথা বলতে চাই না, কাউকে অসম্মান করে কথা বলতে চাই না, কিন্তু আজকে বহু মানুষ সংস্কার নিয়ে কথা বলছে। ভেরি গুড, বলুন, আমরা চাই আপনারা বলুন। কারণ আমাদের 31 দফাতে আমরা বলেছি এটার থেকে বেটার যদি কিছু দেন, এটা থেকে নতুন কিছু যদি আপনারা কেউ উপস্থাপন করেন, আমরা সানন্দে তা গ্রহণ করব। সেই 31 দফার মধ্যে আমরা বলেছি যে 31 দফা আমরা বিশ্বাস করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা দিয়েছিলেন। সেই 19 দফাকে আরো সময়ে, পরিস্থিতি, সবকিছুর পরিবর্তনের কারণে সেটিকে আমরা কিছুটা আরো পরিবর্তন করে আরো সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি, যার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করতে চাই ইনশাআল্লাহ। এখন এই 31 দফার ভেতর থেকে আমরা আরো কয়েকটি বিষয়কে আলাদা করে বের করে নিয়ে এসেছি। এই 31 দফার ভেতরে সাংবিধানিক বিষয় আছে, এই 31 দফার ভেতরে আইনগত বিষয় আছে, এই 31 দফার ভেতরে আপনার, আমার, আমাদের সকলের বেঁচে থাকার মৌলিক অধিকারের নিশ্চয়তা কিভাবে প্রদান করা যায় তার কিছু ডাইরেকশন বা পরিকল্পনা আছে। যেমন, আস্তে হাততালি পরে দিই আমরা, যেমন আসুন 31 দফার মধ্যে বাই নাও আপনারা শুনেছেন, দেখেছেন, আমরা একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই, যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। বাই নাও আপনারা শুনেছেন। এখন এই ফ্যামিলি কার্ডটা কি, নাম হয়তো আপনারা শুনেছেন অনেকে, কেউ কেউ হয়তো আপনারা এখানে যারা আজকে উপস্থিত আছেন কেউ কেউ হয়তো আপনারা জানেন, আচ্ছা ফ্যামিলি কার্ড দিয়ে কি হবে না হবে। এই ফ্যামিলি কার্ডটা কেন ইন্ট্রোডিউস করতে চাই, কি এটা লক্ষ্য উদ্দেশ্য, সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। এবং আপনাদের কাছে যেটা তুলে ধরবো, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এই কথাগুলো আরো মানুষের কাছে পৌঁছে দিবেন। আসুন এবার ফ্যামিলি কার্ডটি কি আমরা সংক্ষেপে বিবেচনা করি, দেখি আমরা। এটি আমরা যে ব্যাংক কার্ড ব্যবহার করি, এটি ব্যাংক কার্ডের মতন একটি কার্ড। এখন এই কার্ডটি আমরা কাকে দেব? এই কার্ডটি আমরা দেব বাংলাদেশে এই মুহূর্তে অ্যাভেলেবল যত ডাটা আছে
সেই ডাটার ভিত্তিতে আমরা দেখেছি বাংলাদেশে 4 কোটি পরিবার আছে। সেটি আমার পরিবার, আপনার পরিবার, একজন কৃষকের পরিবার, একজন ইমামের মসজিদের ইমাম সাহেবের পরিবার, একজন প্রাইমারি স্কুল শিক্ষকের পরিবার, একজন ক্ষুদ্র মুদির দোকানদার, একজন রিক্সা চালক, ভ্যান চালক, যেভাবেই আপনি ধরেন বাংলাদেশে 4 কোটি পরিবার আছে। আমরা প্রথমে এই কার্ডটি দেওয়া শুরু করব গ্রাম থেকে, যারা মোর ডিজার্ভ করে। আচ্ছা, এই কার্ডটি আমরা দিব পরিবারের যে গৃহিণী, পরিবারের যে কর্ত্রী বা হাউস ওয়াইফ, আমরা তাকে এই কার্ডটি দেব। আচ্ছা, আস্তে তালি পরে তালিয়া পরে কার্ডটি আমরা তাকে দেব। দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের অর্ধেক যে নারী সমাজ তাদেরকে উনি শিক্ষার আলো পৌঁছে দিতে চেয়েছিলেন। বহুলাংশে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। আজকে যদি আমরা স্কুল কলেজগুলো দেখি, আমরা দেখি যে ক্ষেত্র বিশেষে ছেলেদের থেকে মেয়েদের এনরোলমেন্ট অনেক বেশি। শিক্ষা দীক্ষায় বিভিন্ন জায়গায় মেয়েরা অনেক এগিয়ে গিয়েছে। নেপোলিয়ন বলেছিল, আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব। প্রিয় ভাই বোনেরা, এই কার্ডটি ইনিশিয়ালি আমরা ধীরে ধীরে 4 কোটি পরিবারের, আমাদের প্ল্যান অনুযায়ী 4 কোটি পরিবারকে দেব। বাট এই 4 কোটি পরিবারের মধ্যে আমিও আছি, আমার স্ত্রী ডক্টর জুবাইদাও আছেন। কিন্তু ডক্টর জুবাইদা এই কার্ডটি নেবেন না। কেন? কারণ এই কার্ডটি থেকে রাষ্ট্র বা সরকার যেই সুবিধা দেবে একটি পরিবারকে, আলহামদুলিল্লাহ ডক্টর জুবাইদার এটি প্রয়োজন নেই। এখানে আপনারা যারা আছেন, আপনাদের এখানে আমাদের বহু বোন উপস্থিত আছেন, তাদের কারোরই অর্থনৈতিক অবস্থা এমন না যে সেই কার্ডটি প্রয়োজন। এইভাবে বাংলাদেশের 4 কোটির মধ্যে আমরা মনে করি বহু পরিবার আছে যাদের প্রয়োজন নেই, কাজেই তারা এই সুবিধাটা নেবেন না। তার ফলে যেটা হবে, আমরা যারা সঠিক মানুষ, এটি কিন্তু আমরা জেনারেল রাখছি, কার্ডটা ইউনিভার্সাল রাখছি। বাংলাদেশে বিভিন্ন সামাজিক সোশ্যাল নেটওয়ার্ক যেগুলো ফ্যাসিলিটি আছে, যেগুলো বেনিফিটস আছে, বিভিন্ন ক্যাটাগরি থাকে, এবং আমরা রিসার্চ করে দেখেছি যে ক্যাটাগরি, এরকম বিভিন্ন ক্যাটাগরি থাকলেই কারাপশনের প্রবাবিলিটি বেড়ে যায়। কারাপশনের প্রবাবিলিটি বেড়ে যায়, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হয়, তখন ওইখানে কারাপশন তৈরি হয়। সেজন্য বিষয়টাকে আমরা জেনারেল রাখছি। আচ্ছা, এই কার্ডটি আমরা মহিলাদেরকে দেব। আমরা এর মধ্যে কতগুলো 10টা স্পট, সরকারের কিছু নিয়ম আছে, আপনি হুট করেই চালু করতে পারবেন না, পাইলট প্রজেক্ট করতে হয় সরকারকে। এই কার্ডটির মধ্যে আমরা 2টো উপায় রেখেছি। 2 থেকে 2,500 টাকা পর্যন্ত আমরা কিছু মহিলা বা পরিবারকে বা হাউসওয়াইফকে আমরা দেব, আর 2,500 টাকার সম পরিমাণ খাদ্য সহায়তা আমরা দেব। পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা দেখব যে 3 থেকে 6 মাস যে কোন পরিবারগুলোর কতটুকু উন্নতি হচ্ছে, কিভাবে পরিবর্তন হচ্ছে। যেটা বেটার হবে, যদি ক্যাশে বেটার হয় আমরা ক্যাশ দেব, যে যদি খাদ্য সহায়তা দিয়ে বেটার হয় তাহলে আমরা খাদ্য সহায়তা দেব। আচ্ছা, এর ভিতরে অলরেডি আমরা কাজ করেছি। আপনারা বলতে পারেন, হয়তো কেউ জিজ্ঞেস করতে পারেন যে you see if you keep on talking I cannot talk. বসেন, বসুন, 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 আস্তে 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 আস্তে। আচ্ছা, এখন আপনাদেরকে যে পরিকল্পনা, 1 মিনিট ভাইরা, 1 মিনিট ভাইরা, ভাই প্লিজ হ্যাভ এ সিট, ইউ আর এ টল ম্যান, এভরিওয়ান ক্যান সি ইউ, সিট। আপনাদেরকে যে একটি ফ্যামিলি কার্ডের পরিকল্পনা বলুন বা গল্পই বলুন, যা বলছি ভালো লাগছে শুনতে? কন্টিনিউ করব? ওকে, ঠিক আছে। তা এখন এই কার্ডের আপনারা হয়তো কেউ জিজ্ঞেস করতে পারেন যে ভাই দলের লোকজন দিয়ে করলেন, তাদের রিসার্চ আর কতটুকু কারেক্ট হবে? এখানেই ভুল। শুধুমাত্র দলের লোক দিয়ে আমরা রিসার্চ করিনি। এই সবের কাজে, এই ধরনের কাজে যারা এক্সপার্ট আছেন, এক্সপার্টিজ আছেন, যারা প্রফেশনালস আছে, এরকম একটা টিম দিয়ে আমরা এই কাজটি তৈরি করেছি। এবং এরই ভিতরে আমাদের কাছে যতটুকু, would you like to come here and speak? এবং এটার বাজেট কোথা থেকে কিভাবে আসবে সেটিও আমরা বাজেটের যে সকল কাগজপত্র পাবলিক ডকুমেন্ট হিসেবে উপস্থিত আছে সেখান থেকে আমরা সব কিছু বের করেছি, কিভাবে আমরা এগুলা চালু করব। কাজে ওই প্রাইমারি কাজগুলো আমরা শেষ করেছি। এখন এটা লক্ষ্য বা উদ্দেশ্য কি, কেন আমরা করছি?
আসেন, আপনি চিন্তা করে দেখুন, একজন কৃষক বা একজন মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিম সাহেব, তার পরিবারের হাতে যখন আপনি এই কার্ডটি দিবেন, প্রথম 6 মাস কিছু হবে না, প্রথম 2 বছরও কিছু হবে না, 3 বছরও কিছু হবে না, বাট 5 বছরের মাথায় গিয়ে কি কি পরিবর্তন হবে সেটা একটা চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরি, একটা পিকচার তুলে ধরি। সেই পিকচারটি কি? সেই পিকচারটি হচ্ছে, রিসার্চ বলে, এখানে ভাইদের সংখ্যা বেশি, দয়া করে কেউ মাইন্ড করবেন না আমার উপরে, যে কথাটি আমি এখন বলতে চাচ্ছি দয়া করে কেউ মাইন্ড করবেন না আমার উপরে, বাট এটা আমার কথা না, এটা রিসার্চের কথা। রিসার্চ কি বলে, যখন পরিবারের স্ত্রীর হাতে আপনি একটা অর্থনৈতিক সহযোগিতা দিবেন, স্ত্রী তখন কি করে, এই সুবিধাটা সে তার সন্তানদের লেখাপড়া এবং স্বাস্থ্যের পিছনে প্রথমে সে খরচ করে। রিসার্চ বলে, এই টাকাটা বা সহযোগিতাটা যদি বাবার হাতে যায়, বাবা ওই পাড়ার চায়ের দোকানে গিয়ে গল্প গুজব করে বন্ধু বান্ধবের টাকাটা উড়িয়ে দেয়। এটা আমার কথা না, এটা রিসার্চ কথা, ভাইরা আমার উপরে কিছু মাইন্ড করেন না আপনারা। আচ্ছা, তা এখন আমরা সেই জন্য মায়েদের হাতে এটা দিতে চাই। মা এই অর্থটা দিয়ে তার সন্তানদের স্বাস্থ্য যেরকম খেয়াল রাখতে পারবে, একই সাথে সে তার লেখাপড়া, বাচ্চাদের লেখাপড়ার দিকে মনোযোগ দেবে। তারপরে তার হাতে যখন খরচ বেঁচে যায়, এই খরচটা তখন কি করে, সে ছোট ছোট ইনভেস্ট করে, যেখান থেকে তার পরিবারের এক্সট্রা ইনকাম আসবে, যার ফলে হবে কি, ওই টাকাটা, ওই অর্থটা, সেটা 500 টাকা হোক, 1000 টাকা হোক, ওটাই লোকাল ইকোনমিতে তখন টাকাটা আস্তে আস্তে ইকোনমিতে ঘুরতে থাকে এবং লোকাল ইকোনমি আস্তে 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 স্ট্রেংথ স্ট্রং হতে থাকে। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করে দেখেন, আপনার গ্রামে এরকম যদি 10টা পরিবার থাকে এবং একটা 10টা পরিবারের কে যদি আপনি আস্তে আস্তে কন্টিনিউ 5 থেকে 7 বছর একটা সাপোর্ট দিতে পারেন এরকম, তাহলে 7 বছর পরে কি সেই পরিবারটার চেহারা বর্তমানে যা আছে তা থাকবে? নিশ্চয় একটু তো বেটার হবে না? তাহলে একটা গ্রামে যদি 10টা পরিবার থাকে, সেই 10টা পরিবার যখন অর্থনৈতিকভাবে একটা শক্তিশালী অবস্থানে দাঁড়াবে, স্বাস্থ্য হেলথ ওয়াইজ যখন শক্তিশালী হবে এবং এডুকেশন ওয়াইজ যখন একটি গ্রাম শক্তিশালী হবে, তখন পুরো গ্রামটা একটা বেটার গ্রাম হবে। এইভাবে গ্রাম, এইভাবে উপজেলা, এইভাবে জেলা, এইভাবে বিভাগ, এভাবে সারা বাংলাদেশ এক সময় গিয়ে একটা স্ট্রেংথেন অবস্থায়, শক্তিশালী অবস্থায় দাঁড়াবে। এই হলো ফ্যামিলি কার্ডের গল্প। এই ফ্যামিলি কার্ড কিন্তু স্বপ্ন না, এটা হচ্ছে পরিকল্পনা, এবং ইনশাল্লাহ এই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আমরা যদি 4 কোটি পরিবারের অন্তত 30 to 40% কাছেও রিচ করতে পারি, তাহলেও ইনশাল্লাহ বাংলাদেশের চেহারার একটা বিরাট পরিবর্তন হবে। আমাদের লক্ষ্য কাউকে মিলিয়নিয়ার বানানো না, কিন্তু আমাদের লক্ষ্য বাংলাদেশের 4 কোটি পরিবারের প্রত্যেকটি পরিবার যেন সুন্দরভাবে, ডিসেন্ট ভাবে বেঁচে থাকতে পারে, দাঁড়াতে পারে। এটি হচ্ছে আমাদের লক্ষ্য। এবার আসুন আরেকটি পরিকল্পনার কথা আপনাদেরকে বলি। কৃষক কার্ড, বাই নাও এর মধ্যে অনেকেই শুনেছেন, অনলাইনে বিভিন্নভাবে, ফেসবুকে বিভিন্নভাবে দেখেছেন। কৃষক কার্ড, আমাদের কাছে যে অ্যাভেলেবল ডাটা আছে, সেই ডাটার মাধ্যমে আমরা দেখেছি বাংলাদেশে 1.5 কোটি সরাসরি কৃষক আছে। এখানে আপনারা অনেকেই আছেন, শুধু সিলেট নয়, সিলেট সহ বিভিন্ন ডিস্ট্রিক্টের, বেশ সিলেটের বাইরেও, অধিকাংশ অবশ্যই সিলেট, বাট সিলেটের বাইরেও কিছু মানুষ আছেন। সিলেট হোক, সিলেটের বাইরেই হোক, ভাই আমিও হাফ সিলেটি, কাজে বলে লাভ নাই। আচ্ছা, এখন এই যে আমরা কিন্তু এখন বাংলাদেশের কৃষকদের নিয়ে কথা বলছি, ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, ভেরি ইম্পর্টেন্ট। সো কোয়াইট ইউ হ্যাভ টু বি ভেরি কোয়াইট, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু উই উইল বি ডিসকাসিং নাও। আচ্ছা, বাংলাদেশে প্রায়
1.5 কোটি কৃষক আছে যারা সরাসরি কৃষক। এই ক্যামেরাম্যান, আপনি ভাই একটু ডিস্টার্ব করছেন, আপনি একটু ডিস্টার্ব করছেন, আপনি অনেককে ডিস্টার্ব করছেন। যে বাংলাদেশে 1.5 কোটি কৃষক আছে। এখন এই কৃষকের মধ্যে আবার কয়েকটা ক্যাটাগরি আছে কিন্তু, প্রান্তিক কৃষক, ক্ষুদ্র কৃষক, মাঝারি কৃষক, বড় কৃষক। এখন এই 1.5 কোটি কৃষকের মধ্যে প্রায় কয়েক লক্ষ হবে বড় কৃষক, বাকি ম্যাক্সিমামে কিন্তু প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি কৃষক। এখন আপনাদের মধ্যেও অনেকেই কৃষক আছেন কিন্তু সরাসরি কৃষক না। হয়তো আপনার জমি আছে, আপনি কারো কাছে বর্গা দিয়ে দিয়েছেন, তাই না? মানে কাউকে দিয়ে দিয়েছেন, লিজ দিয়েছেন জমিটা, যে তুমি চাষবাস করো, ঠিক আছে, এন্ড অফ দ্য ইয়ার তুমি আমাকে এরকম একটা অ্যামাউন্ট দিও। অনেকেই আছেন এখানে। কিন্তু আমরা যেটা করতে চাইছি, এই কৃষক কার্ডটা হবে ব্যাংক কার্ডের মতনই, ওটাতে একটা চিপ থাকবে, এবং আমরা বাংলাদেশে যত কৃষি জমি যা আছে সবগুলোকে একটা সার্ভারের ভিতরে আমরা নিয়ে আসব। কোন কৃষক কোথায়, তার নাম কি, সে কতটুকু জমি ওন করছে, নাকি সেটার সে লিজ নিয়েছে, লিজ নেক অথবা ওন করুক, সেটাতে সে কি কি চাষ করছে। কোনো জায়গায় বছরে 2টো ক্রপ হয়, কোনো জায়গায় বছরে 3টে ক্রপ হয়, কোনো জায়গায় 1টা ক্রপ হয়। কাজেই তার কোন কি ক্রপ হচ্ছে সেই হিসাবও আমরা পুরা রেডি করব। আচ্ছা, এখন রেডি করে যেটা আমাদের টার্গেট বা এইম, আমাদের যার একটা হয়তো একটা হচ্ছে ফসল, যার 2টো হচ্ছে, তাকে আমরা যে কোনো একটা ফসলের ফুল সাপোর্টটা দেওয়ার চেষ্টা করব। তাকে আমরা তার যেটা রিকোয়ার্ড সিড, ফার্টিলাইজার, পেস্টিসাইড, এই পুরা সাপোর্টটা তাকে আমরা দেব 5 to 7 years টাইম। এবং আমাদের রিসার্চ আমাদেরকে বলছে যে 5 to 7 years ধরে যদি আমরা এই সাপোর্টটা মোটামুটিভাবে কন্টিনিউ করতে পারি, তাহলে কৃষকদের যে অর্থনৈতিক মেরুদণ্ড, ইকোনমিক স্ট্রেংথ, এটা স্ট্রং হবে। আজকের যে ক্ষুদ্র কৃষক হয়তো সে মাঝারি কৃষক হবে, যে প্রান্তিক কৃষক সে ক্ষুদ্র কৃষক হবে। যদি নাও হয়, অন্তত তার অবস্থার পরিবর্তন হবে, তার প্রোডাকশন বাড়বে। আমরা এই যে প্রায় পত্রপত্রিকায় নিউজ পড়ি যে এই দ্রব্যের দাম বেড়ে গেছে, নিত্য প্রয়োজনীয় ওই দ্রব্যের দাম বেড়ে গেছে। দেখুন, বাংলাদেশের মানুষ জনসংখ্যা প্রায় 20 কোটি প্লাস মাইনাস মিনিমাম। এই জনসংখ্যাকে যদি আপনার ফুড সাপ্লাই দিতে হয়, আমাদেরকে অবশ্যই আমাদেরকে এগ্রিকালচারের প্রোডাকশন বাড়াতে হবে। আমরা এগ্রিকালচার প্রোডাকশন যদি না বাড়াই, কোনোভাবেই কিচ্ছু করা যাবে না। আচ্ছা, এর মধ্যে আমাদের আরেকটি প্রোগ্রাম আছে এই কৃষক কার্ডের ভিতরে। 10টা ফ্যাসিলিটি আমরা দেব। যেমন অনেক সময় বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে, বিভিন্ন জায়গায় দুর্যোগ, বৃষ্টি, ঝড় হচ্ছে। আমরা এর ভিতরে এক ভদ্রলোকের সাথে কথা বলছি, বাংলাদেশি ভদ্রলোক, উনি ক্লাইমেট নিয়ে কাজ করে, উনি অস্ট্রেলিয়াতে থাকেন। এখন তোমার উপজেলা কোনটা? বালাগঞ্জ। বা তোমার ইউনিয়ন? পূর্ব গৌরীপুর। বালাগঞ্জের পূর্ব গৌরীপুর। এখন ওখানে ধরেন একজন কৃষক ডিসাইড করলো যে সে কালকে সার দিবে, ফার্টিলাইজার দিবে, কিন্তু কালকে বৃষ্টি যদি হয় তাহলে ফার্টিলাইজার সব ওয়াশ আউট হয়ে যাবে, তাতে তার ফাইন্যান্সিয়ালি লস হবে। আমরা যে জিনিসটা প্ল্যান করছি, যেহেতু আমরা পুরো সার্ভার ভিতরে পুরো একদম ম্যাপিং করে, জোনিং করে আমরা নিয়ে আসব, এবং তাদেরকে আমরা স্মার্টফোনের মাধ্যমে সিস্টেম, আমরা অ্যাপ দিয়ে দিব আস্তে আস্তে। একবারে উই ক্যান ডু দ্যাট, গ্র্যাজুয়ালি উই উইল ডু দ্যাট। আমরা করব, সে তখন ওই সিস্টেমে সে নক করবে। সিস্টেমে নক করলে তখন বালাগঞ্জের ওই গৌরীপুর, পূর্ব গৌরীপুর, ওইখানে ওই কৃষক কিন্তু দেখতে পাবে যে কালকে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। হি উইল নো দ্যাট। আমরা এই ডিটেল পর্যন্ত আমরা কাজ করেছি। বাংলাদেশের মানুষ তাদের সমর্থন দিলে, আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে, গ্র্যাজুয়ালি উই উইল বিল্ড দিস সিস্টেম। তার লোন, বিভিন্ন এখন লোন নিতে গেলে বিভিন্ন রকম সমস্যা হয় কৃষকদের।
তার কাছে যখন ওই কার্ডটা থাকবে সে সেই ব্যাংকে যাবে, দেওয়ার সাথে সাথে ডিটেল তার সব কিছু চলে আসবে, কত যদি আগের লোন থাকে কি আছে না আছে সব কিছু তার চলে আসবে। অর্থাৎ ক্রেডিট স্কোর, এই দেশে সবাই পরিচিত ক্রেডিট স্কোরের সাথে, তার পুরো ক্রেডিট স্কোর চলে আসবে। আমরা এই কাজগুলো করেছি। দিস ইজ হাউ আমরা আমাদের এগ্রিকালচারকে প্ল্যান করছি। আপনারা হয়তো বলতে পারেন আমাদের অনেক জায়গায় অনেক ফসল হয় কিন্তু কৃষকরা টাইম মতন বাজারে নিতে পারে না, বেচতে পারে না, কোল্ড স্টোরেজ নাই। ইয়েস, আমরা ওটার উপরেও কাজ করেছি। ওটার উপরে আমরা কাজ করি, বিভিন্ন জায়গায় কোল্ড চেন কীভাবে এস্টাবলিশ করা যায়, সেটা বড়ই হোক অথবা পোর্টেবল কোল্ড স্টোরেজ বা কোল্ড চেন হোক, কীভাবে করা যায় সেটার উপরেও আমাদের ওয়ার্ক প্ল্যান করা আছে। এবার আসুন, এখানে একটু আগে শরফু বক্তৃতা দিয়ে গেছে। শরফু বক্তৃতা দিয়েছে আরাফাত রহমান কোকো, একটা অর্গানাইজেশন আছে স্পোর্টসের, সেটা ও বেচারা, ও সহ শেখ সহ কয়েকজন মিলে অনেক বছর ধরে ওরা করছে। ফ্রম আওয়ার ফ্যামিলি উই আর ভেরি গ্রেটফুল টু ইউ, যারা তোমরা এটা করেছো, থ্যাংক ইউ। তো এখন ওর কথাটা নিয়ে আসলাম একটু আগে, ও যেহেতু ছিল ওই বিষয়টা নিয়ে স্পোর্টস। দেখেন এখানে আপনারা যারা, আমরা যারা আছি, যাদের স্কুল গোয়িং বাচ্চা ছিল বা আছে, আমরা কিন্তু কি দেখি, স্কুলে যাচ্ছে বাচ্চারা লেখাপড়া করছে, কিন্তু একই সাথে এক্সট্রা ক্যারিকুলাম কিন্তু থাকছে। ডিবেট ক্লাবে যাচ্ছে, ম্যাথস ক্লাবে যাচ্ছে, বিভিন্ন স্পোর্টসে যাচ্ছে, বিভিন্ন কালচারে যাচ্ছে, হিস্ট্রি করছে, মিউজিক করছে, করছে না? আচ্ছা, ল্যাঙ্গুয়েজও করছে। কিন্তু আমাদের অনেকের পরিচিত বাচ্চা যাদেরকে চিনি আমি, ল্যাঙ্গুয়েজ করছে, কেউ স্প্যানিশ শিখছে, কেউ ফ্রেঞ্চ শিখছে, কেউ জার্মান শিখছে, আছে। আমরা এডুকেশনের মধ্যে, আচ্ছা এডুকেশনে চলে আসলাম, এডুকেশনটা বলে তারপরে স্পোর্টসটা বলছি। আমরা এডুকেশনের মধ্যে এই জিনিসগুলো আনতে চাচ্ছি, এডুকেশনের মধ্যে আমরা এই জিনিসগুলো আনতে চাচ্ছি। আমরা প্রাইমারি এডুকেশনের উপরে জোর দিতে চাই সবচাইতে বেশি। প্রাইমারি এডুকেশনের উপরে একবারে আমরা পারবো না। সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলে প্রায় 3.5 লক্ষ 350,000-এর বেশি টিচার আছে, প্রাইমারি টিচার। এখন এই প্রাইমারি টিচারদেরকে আমাদের ট্রেনিং দিতে হবে। কেন ট্রেনিং দিতে হবে? প্লিজ ডোন্ট টেক ইট পার্সোনালি, বাট নর্মালি একটা প্র্যাকটিস আছে বাংলাদেশে। হোয়াট ইজ দি প্র্যাকটিস অফ গেটিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ প্রাইমারি স্কুল টিচার? যে যেই ছেলে বা মেয়েটা কোথাও চাকরি বাকরি কিছু পাচ্ছে না, আচ্ছা যাও যাও, আমি হেডমাস্টারকে বলে দিচ্ছি ওই প্রাইমারি স্কুলে তুমি টিচার হও। এরকম একটা প্র্যাকটিস আছে, আছে না? অনেক জায়গায় হয় কিন্তু দেশে আছে। বাট উই নিড টু চেঞ্জ দিস। এই ট্রেডিশনটা, এই কালচারটা উই নিড টু চেঞ্জ। বিকজ এই মাইকটা যদি ভালো না হতো, আমি যতই জোরে বলতাম আপনারা কিন্তু শুনতে পেতেন না। এই মাইকটা ভালো, এবং সেজন্য আমি আস্তে কথা বললে আপনারা শুনতে পাচ্ছেন। তার মানে আমাদের যে ফিউচার জেনারেশন, ছোট ছোট বাচ্চা যারা ফিউচারে যারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পলিটিশিয়ান হবে, এই দেশ রান করবে যারা, এই বাচ্চাগুলোকে তো আমাদের প্রপার এডুকেশন দিতে হবে। শুধু ABCD সরে ও সরে আলিফ বে তে সে পড়লে হবে না, তো প্রপার এডুকেশন দিতে হবে। এডুকেশন কি? এডুকেশনের সাথে তাদেরকে সোশ্যাল ভ্যালুস পর্যন্ত শেখাতে হবে। এখন এই 3.5 লক্ষ টিচারকে কি ঢাকায় বছর বছর এনে ট্রেনিং দেওয়া ইজ ভেরি কস্টলি, ভেরি কস্টলি। কিন্তু 3.5 লক্ষ, হোয়াট উই আর প্ল্যানিং, আমরা 1 ট্যাব 1 টিচারে যেতে চাচ্ছি। এই টিচারদেরকে আমরা আস্তে 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 ডিজিটালাইজ সিস্টেমে, ডিজিটাল সিস্টেমের আন্ডারে আনবো এদেরকে। এদেরকে আমরা নট আইপ্যাড ইজ ভেরি এক্সপেন্সিভ, বাট অনেক কোম্পানি আছে সেম সব কিছু সাপোর্ট, সব কিছু ফ্যাসিলিটি থাকবে, কিন্তু এরকম তাদেরকে আমরা ট্যাবলয়েড দিব, ডিজিটাল ট্যাবলয়েড তাদেরকে দিব। ওটার মধ্যে দিয়ে আমরা তাদেরকে ট্রেনিং দিব। তাদেরকে যেই টিচারগুলো অলরেডি অ্যাপয়েন্ট হয়ে গেছে তাদেরকে তো আমরা বের করে দিতে পারবো না, তাদেরকে আমাদের ট্রেনিং দিয়ে তাদেরকে ইমপ্রুভ করতে হবে, বেটার করতে হবে, স্ট্যান্ডার্ডে আনতে হবে, যাতে ওই বাচ্চাগুলোকে তারা প্রপার এডুকেশন দিতে পারে। অ্যাট দ্য সেম টাইম এখন থেকে আমরা যেই টিচারগুলো, মানে আমরা যখন দায়িত্ব পাবো ইনশাল্লাহ, তারপর থেকে যেই টিচারদেরকে আমরা নিব, আমরা ভালো স্টুডেন্ট যারা, তাদেরকে উই উইল ট্রাই টু অ্যাপয়েন্ট অ্যাজ দি প্রাইমারি টিচার, যারা ভালো স্টুডেন্ট সমাজের, ছেলে হোক মেয়ে হোক। সেই জন্যই আমরা প্রথমেই প্রাইমারি এডুকেশনে আমরা এমফেসাইজ সবচেয়ে বেশি দিতে চাই। বিকজ আজকে যদি আমি ভালো প্রোডাক্ট তৈরি করতে পারি, ফিউচারে আমি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবো। ভালো টিচার মানে আমি ভালো ফিউচার পাবো। আচ্ছা আসেন এখন, এই যে বাচ্চাগুলোকে ক্লাস 1 থেকে শুরু ক্লাস
12 পর্যন্ত আমরা কি কি করব। এদেরকে আমরা যারা স্কুলে পড়েছি বাংলাদেশে আমরা জানি যে কম বেশি 10টা সাবজেক্ট থাকে, 10টা সাবজেক্ট, প্রত্যেকটা 100 মার্ক হয়, প্লাস মাইনাস 1000-এর উপরে মার্কিং হয় পরীক্ষার সময়। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে আমরা সরকার থেকে আমরা ধরেন 5টা খেলা, যেই খেলাগুলো আমাদের ছেলে মেয়েরা খেলে, শুধু ছেলেদের জন্য না, অবশ্যই মেয়েদেরকে আমরা এটাতে ইনক্লুড করছি, ছেলে বা মেয়েরা সাধারণত যেগুলো খেলে ধরেন 6টা খেলা, যেগুলো কিছু থাকবে কমন, কিছু থাকবে পার্টিকুলারলি ছেলেদের জন্য, পার্টিকুলারলি মেয়েদের জন্য। আমরা এই খেলাগুলোকে কম্পালসারি করবো অ্যাজ এ সাবজেক্ট। বাচ্চা নিজে চুজ করে নেবে, বাচ্চা নিজে চুজ করে নেবে সে কোনটা। কেউ যদি ফুটবল খেলতে চায় ও ফুটবল খেলবে, কেউ যদি ব্যাডমিন্টন খেলতে চায় ও ব্যাডমিন্টন খেলবে, ও কিন্তু ওকে খেলতেই হবে, একটা স্পোর্টস ওকে করতেই হবে, কম্পালসারি। আচ্ছা, এবার আসেন আরেকটা জিনিস, ওকে আর্ট কালচার আনতে হবে। শুধু পড়ালেখা অবশ্যই দরকার একটা জাতির জন্য, কিন্তু শুধু পড়ালেখা করলে হবে তো না। আর্ট কালচার যদি একটা জাতি না জানে তো কেমন করে হবে? আর্ট এবং কালচার জানতে হবে, হিস্ট্রি জানতে হবে, আবার হেরিটেজ জানতে হবে। আমার হিস্ট্রি না জানলে তো হবে না। কাজেই আমরা চাই আমাদের বাচ্চারা ছবি আঁকা শিখবে, গান শিখবে, কিভাবে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে হয় শিখবে। সরকার ব্যবস্থা করবে, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ব্যবস্থা করবে কয়েক ধরনের মিউজিক ইকুইপমেন্ট, গান শেখার ব্যবস্থা করবে। বাচ্চা চুজ করবে সে গান শিখবে নাকি সে ইনস্ট্রুমেন্ট। যেমন ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন, বলতে আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল কিবোর্ড বাজানোর। আমি গিটার প্র্যাকটিস কয়েকদিন শুরু করেছিলাম, কিছুদিন করেছিলাম, কমপ্লিট করতে পারিনি। হাওয়াইয়ান গিটার আমি বাজাতাম, আমার ইচ্ছা ছিল, হয়নি কোনো কারণে। কিবোর্ড বাজানোর শেখার ইচ্ছা ছিল আমার, আই কুড নট, হয়নি আমার। এরকম অনেক বাচ্চা আছে যারা চায়, কিন্তু ফ্যামিলি প্রবাবলি এফোর্ড করতে পারে না, ফ্যামিলি এফোর্ড করতে পারে না। তো ফ্যামিলি যখন এফোর্ড করতে পারে না, তাহলে কি এটা স্টেটের রেসপন্সিবিলিটি না যে সেই বাচ্চাটাকে তার যে কোয়ালিটিটা আছে সেটা সে যাতে প্রকাশ করতে পারে? এটা তো স্টেটের রেসপন্সিবিলিটি। আমরা এই ফ্যাসিলিটিগুলো তৈরি করতে চাই। খেলা গেল, আর্ট গেল, কালচার গেল। এবার আসেন, আমরা ক্লাস 6 থেকে প্রাইমারি শেষ হওয়ার পর থেকে ক্লাস 12 পর্যন্ত আমরা এদেরকে বিভিন্ন ভোকেশনাল এবং টেকনিক্যাল নো হাউ বিভিন্ন জিনিস শেখাবো। আমরা বিভিন্ন জিনিস শেখাবো। যেমন আমরা একটা এক্সাম্পল দেই, এই দেশে আপনারা অনেকেই যারা আসেন, যেমন এখানে কি জানি বলে, অনেকেই আছেন, যেমন আমাকে মহিদুর রহমান সাহেব বলেছেন যে উনি যখন প্রথম রেস্টুরেন্ট দেন উনি নিজেই সার্ভিং এর কাজ করতেন, মনে আছে? আপনি বলেছিলেন আমাকে, কয়েছেন আমাকে একদিন বলেছে যে ও নিজেও প্রথমে কাজ করতো। কিন্তু ধরেন একটা ছেলে এই যে রেস্টুরেন্টে কিভাবে খাবার দিতে হয়, কিভাবে শেফের কাজ করতে হয়, অথবা কিভাবে ডাইনিং সাজাতে হয়, এটা যদি আপনি একটা ছেলে বা একটা মেয়েকে যদি প্রপারলি ইনস্টিটিউশন মাধ্যমে শিক্ষা দিতে পারেন উইথ আদার কোয়ালিটিস ক্যারিকুলাম, কি ও স্পোর্টসে ভালো, ও মিউজিকে ভালো, এবং সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানে, সাথে সেকেন্ড আরেকটা ল্যাঙ্গুয়েজ জানে, ইংলিশের বাইরে যদি আপনি বলেন সেকেন্ড আরেকটা ল্যাঙ্গুয়েজ জানে, তাহলে একটা বাচ্চা, একটা ছেলে বা মেয়ে ক্লাস 12 পর্যন্ত ও পড়ালেখায় মোটামুটি, বাট ইংলিশটা মোটামুটি সে ভালো পারে, সাথে জার্মান বা ফ্রেঞ্চ ভালো পারে, স্পোর্টস জানে, আর্ট জানে, ডিবেট করতে পারে, ভোকেশনাল ট্রেনিং অথবা স্পেশাল কোনো এরকম হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং তার আছে। এখন বলেন তো এই বাচ্চাটাকে কে কোথায় আটকে রাখতে পারবে? ও যদি বিদেশে কোথাও যায় জবের কোনো প্রবলেম হবে? এতগুলা কোয়ালিটি যার মধ্যে আছে, জবের কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আপনি বসেন, আসছি। আমরা ওকে বাচ্চাদেরকে কি কি শেখাবো? আমাকে যদি এই মুহূর্তে বলেন, অনেকের মধ্যে হয়তো ইটালিতে গিয়েছেন, ইউরোপের আরো অনেকগুলো দেশ। বাংলাদেশের পপুলেশন যদি আমরা ডাইনামিকটা দেখি, তাহলে আমরা দেখব কি ইয়াং জেনারেশনের সংখ্যা বেশি, এল্ডারলি জেনারেশনের সংখ্যা কম। কিন্তু আমরা ইউরোপের অনেক দেশে আমরা যদি যাই, আমরা দেখব যে এল্ডারলি জনসংখ্যা বেশি, ইয়াং জেনারেশন কম। ইভেন ইটালিতে গ্রামের পর গ্রাম খালি হয়ে যাচ্ছে, জাপানে গ্রামের পর গ্রাম খালি হয়ে যাচ্ছে, ইভেন চায়নাতে এই সমস্যা শুরু হয়েছে। এখন ধরেন
একটা ছেলে বা মেয়ে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ পারে, ইংলিশ তো পারেই, জাপানিজ ল্যাঙ্গুয়েজ পারে, তাহলে এই বাচ্চাটা যখন যাবে উইথ আদার কোয়ালিফিকেশন, ওকে কে আটকে রাখবে? আমরা সেই জন্য চিন্তা করেছি, আমরা যেই সাবজেক্টগুলো, ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো অ্যাড করব। ভালো লাগছে? কন্টিনিউ করব? আমরা তাদেরকে জার্মান, ফ্রেঞ্চ, জাপানিজ, ম্যান্ডারিন অ্যান্ড অ্যারাবিক, এই কয়টা। আচ্ছা, বলতে পারেন অ্যারাবিক কেন? বাংলাদেশে বছরে 8 থেকে 10 লক্ষ মানুষ বিদেশে যাচ্ছে। এই 8 থেকে 10 লক্ষের মতন প্রায় 7 লক্ষ মানুষ মিডল ইস্টে যাচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি এই 7 লক্ষ মানুষ খুব লো পে স্কেলের কাজ করছে। আমরা এটাকে একটা অর্গানাইজ ওয়েতে নিয়ে আসতে চাচ্ছি। যেই মানুষগুলো মিডল ইস্টে যাচ্ছে, তাদেরকে যদি আপনি মিডল ইস্টে যেই কাজগুলো হয়, যেই জবগুলো বেশি পাওয়া যায়, সেই রিলেটেড ট্রেনিংগুলো যদি তাদেরকে দিতে পারেন, সেই রিলেটেড ট্রেনিং উইথ দ্য ল্যাঙ্গুয়েজ আপনি যদি তাদেরকে রেডি করতে পারেন, তাহলে যে মাসে $100 বেতন পাচ্ছে, ইজিলি সে $500 বেতন পাবে। ভ্যালু অ্যাড হচ্ছে। যেমন নর্মালি আমরা জানি যে নোয়াখালী, চট্টগ্রাম এই দিকের লোকজন মিডল ইস্টে যাচ্ছে, কাজে আমরা একটা চিন্তা করেছি যে ওই জোনগুলোতে আমরা মিডল ইস্ট ওরিয়েন্টেড এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপরে জোর দেব বেশি। আমরা জানি যে ফরিদপুর বেল্টের লোকজন মোস্টলি ইটালি এই দিকে থাকে, আমরা এই এলাকাগুলোতে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ এবং এখানে যেই জব ওরিয়েন্ট আছে, জবগুলো পাওয়া যায়, সেগুলোর ব্যাপারে আমরা ভোকেশনাল বা ট্রেনিং ইনস্টিটিউটগুলো রেডি করব। ঠিক এইভাবে যেই জোনগুলোতে হয়, সিলেট তো সবগুলাই পারে, ঠিক ওভাবে আমরা জিনিসটাকে সাজাবো। এবার আসেন, মোটামুটিভাবে এডুকেশনটা আপনাদের সামনে তুলে দিলাম। প্ল্যান, নো স্বপ্ন, অল দিজ আর প্ল্যানস। আচ্ছা, এবার আসেন স্পোর্টস। দেখুন, আমাদের কেন সবাইকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট হতে হবে? আমাদের বাচ্চারা কি প্রফেশনাল স্পোর্টসম্যান হতে পারে না? এই যে লন্ডনে বিখ্যাত ফুটবল প্লেয়ার বেকহাম, সবাই পাগল হয়ে যাচ্ছে, তো প্রফেশনাল প্লেয়ার। দেখেন ও নাইটহুড পেয়েছে না? হ্যাঁ, হামজাকে দেখেন, তারপরে হ্যাঁ ওকে দেখেন, তারপরে তো এই যে প্রফেশনাল প্লেয়ার। আমাদের মেয়েরা দেখেন এশিয়ান ফুটবলে ভালো করছে, ছেলেরা ওয়ার্ল্ড ওয়াইড ক্রিকেটে ভালো করছে আমাদের। তাহলে আরো যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি ছেলে মেয়ে আছে যারা উঠছে, কেন এদের মধ্যে থেকে প্রফেশনাল প্লেয়ার আমরা ক্রিয়েট করব না? আপনারা কি নতুন কুড়ি নামে একটা প্রোগ্রাম আছে ভাই, জানেন আপনারা? আচ্ছা, আমরা এই নতুন কুড়ি তো আছে, এটাকে আমরা যেমন আরো সুন্দর করে সাজাবো, একইভাবে নতুন কুড়ির মধ্যে আমরা নতুন করে স্পোর্ট আমরা চালু করব। এই স্পোর্ট চালু করার মাধ্যমে আমরা দেশের ভিতরে বিভিন্ন টাইপের খেলোয়াড় যারা আছে তাদেরকে আমরা বের করে নিয়ে আসব। এবার আসেন, স্পোর্ট গেল, অর্থাৎ স্পোর্টকে আমরা প্রফেশনাল স্পোর্টসম্যান তৈরি করতে চাই দেশে, আমাদের জেনারেশনের ভিতর থেকে। এবার আসেন হেলথ নিয়ে কথা বলি। আমরা এখানে NHS এর সুবিধা সবাই আমরা পাই, আর যারা এফোর্ড করতে পারি তারা আমরা প্রাইভেটে যাই, প্রাইভেট জিপি, প্রাইভেট কনসালটেন্টের কাছে যাই, কিন্তু সেটার সংখ্যা কিন্তু খুব কম। বাংলাদেশে চিন্তা করে দেখেন, 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষকে আপনি কিভাবে হেলথ ফ্যাসিলিটি দিবেন, কিভাবে তাকে বেসিক হেলথ ফ্যাসিলিটি দিবেন, এটা কি আমরা কখনো চিন্তা করেছি? 20 কোটি মানুষকে কিন্তু প্রত্যেককে এইভাবে হেলথ ফ্যাসিলিটি দেওয়া কিন্তু ভেরি এক্সপেন্সিভ এবং ভেরি ডিফিকাল্ট ব্যাপার, নিয়ার টু ইম্পসিবল। তো এখন ইউরোপে কিন্তু একটা কাজ এরা শুরু করেছে, প্রিভেনশন। নিশ্চয়ই বাই নাও আপনারা অনেকেই পরিচিত প্রিভেনশন। আমাদেরকে এই প্রিভেনশনে যেতে হবে। আমরা যদি গ্রামের দিকে যাই, জেলা উপজেলায় যাই, আমরা তাহলে কি দেখি? ম্যাক্সিমাম রোগী কি কার্ডিয়াক পেশেন্ট, অর্থাৎ হার্টের রোগী, কিডনি ডায়ালিসিস, তারপরে আপনার ডায়াবেটিক পেশেন্ট, এই তিনটা কিন্তু খুব দেখা যায়। আমরা চিন্তা করেছি, কেন এই জিনিসটা চিন্তা করলাম, প্রিভেনশনটার উপরে আরো বেশি চিন্তা করলাম কেন? একটা এক্সাম্পল দিই। ধরেন সিলেট মেডিকেল কলেজ, এটা তো সিলেট শহরে, তাই না? মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজ কত বেডের? হ্যাঁ,
ওসমানী মেডিকেল কলেজ কত বেডের? 600 বেডের। আচ্ছা ঠিক আছে, 600 বেডের। আচ্ছা 700, ওকে 700। এই 700 বেড, তার মানে সরকারের পক্ষে পসিবল এইখানে প্রতিদিন 700 বেডের ওষুধ, ডাক্তার, নার্স, ব্যান্ডেজ যাই লাগুক না কোনো 700-এর ক্যাপাসিটি আছে দেবার সরকারের। কিন্তু আপনি একদিন ওই সামনে দাঁড়িয়ে থাকেন, ওখানে 700 না, ওখানে এভরিডে 3000 পেশেন্ট আসে। 3000 পেশেন্ট, অর্থাৎ ধরেন আজকে 16 তারিখ 3000 আসলো, কালকে 17 তারিখ 3000 আসলো, পরশুদিন 18 তারিখ 3000 আসলো। আপনি আজকে 700 নিলেন, তার মানে 3000 3000 3000 পরপর 2 দিন ধরি আমরা 3000 6000। আপনার ক্যাপাসিটি হচ্ছে 700 টু ম্যানেজ ক্যাপাসিটি হচ্ছে 700। আপনি 6000 থেকে আজকের 700 আর কালকের 700 আপনি মাইনাস করেন, ঠিক আছে 1400 নিলেন, বাকি থাকলো কত থাকলো? আমি অঙ্কে কাঁচা, বলেন কত থাকলো? হ্যাঁ 4400 থাকলো এভরিডে। দেখেন ওকে হোয়াট এভার ইট ইজ 4400 4600 থাকলো, তো 4000 থাকলো। তার মানে আপনি এভরিডে ইউ গো অ্যান্ড এভরিডে ইটস অ্যাডিং আপ। আপনি সামাল দিবেন কিভাবে? হ্যাভ ইউ থট অ্যাবাউট ইট? কিভাবে আপনি সামাল? আপনি চেষ্টা করলেও পারবেন না, চাইলেও পারবেন না। আপনার ডাক্তার, নার্স সবাই টায়ার্ড হয়ে একসময় পড়ে যাবে, পারবেন না, ইউ ক্যানট ম্যানেজ। এটা শুধু ওসমানী মেডিকেল কলেজ না, আপনার 64টি জেলায় 64টা মেডিকেল কলেজের এই অবস্থা। অর্থাৎ যা ইনফ্রাস্ট্রাকচার তার ডাবল ট্রিপল রোগী আসছে। এখন হোয়াট উই হ্যাভ থট টু সলভ দি প্রবলেম, আমরা প্রিভেনশনে যাব। আমরা গ্র্যাজুয়ালি বাংলাদেশে অ্যাবাউট 100,000 হেলথ কেয়ারার আমরা অ্যাপয়েন্ট করব। 100,000 আস্তে 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 এই 100,000 যে হেলথ কেয়ারার আমরা অ্যাপয়েন্ট করব গ্র্যাজুয়ালি, এদেরকে আমরা ট্রেনিং দিব। এখানে যেরকম জিপিদের ট্রেনিং হয় অত বড় ট্রেনিং না, কিন্তু বেসিক কতগুলো আমরা ট্রেনিং দিব। এই মানুষগুলো গ্রামে গ্রামে ঘরে ঘরে যাবে। কারো প্রেশার একটু বেড়ে গেছে, কারো ডায়রিয়া হয়েছে, কারো হালকা ওষুধপত্র হয়েছে, এগুলাকে ওরা ম্যানেজ করবে। অ্যাট দ্য সেম টাইম ওরা গিয়ে এই যে ঘরে ঘরে যাবে, ঘরে গিয়ে ওরা মানুষকে, ঘরে যারা মা বোনেরা আছে বিশেষ করে তাদেরকে তারা কতগুলো অ্যাডভাইস দিবে। কি অ্যাডভাইস দিবে? অ্যাডভাইস দিবে যে কি কি না খেলে, ইফ ইউ ডোন্ট ইট দিস থিংস তাহলে কার্ডিয়াক প্রবলেম হবে না, ইফ ইউ ডু নট ইট দিস থিংস তাহলে কিডনির প্রবলেম হবে না, ইফ ইউ ডু নট ইট দিস থিংস তাহলে ডায়াবেটিক প্রবলেম হবে না। অর্থাৎ আপনি যদি এইখানে রুগী কমিয়ে ফেলতে পারেন, হসপিটালে যারা যাবে দে উইল গেট আ বেটার সার্ভিস। ইয়েস, ইটস এ লং টার্ম প্রোগ্রাম টু গেট দি রেজাল্ট অফ দিস প্ল্যানিং। এটা একটা সময় লাগবে, বাট শুরু তো করতে হবে। আমরা এটা শুরু করতে চাই। আপনারা কি মনে করেন দিস ইজ এ গুড প্ল্যান? থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে চাই। এই যে ওসমানী মেডিকেল কলেজ আছে, হয়তো দেখা যাবে আমাদের অনেক লোকেরা নির্বাচনের সময় জোশের ঠালে বক্তৃতা দিয়ে বলবে এই 600 বেডকে আমরা 1200 করে ফেলবো, রাইট? বলে ফেলবে কিন্তু অনেকে যে 600 বেডকে আমরা 1200 করে ফেলবো। ইটস এ ভেরি ইজি থিং টু সে, বাট ইটস এ ভেরি 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 ডিফিকাল্ট থিং টু ডু। কারণ আপনি যে 600 বেড করবেন এটার জন্য সরকারের বিভিন্ন স্টেপস আছে। আপনি যেদিন শুরু করবেন সরকারে যাবার পরে দেখবেন 600 বেড আপনি ওপেন করছেন কবে জানেন? যেদিন রিজাইন করবেন তার আগের দিন আপনি ওপেন করছেন। মানে 5 ইয়ার ইজ গন, 5 বছর নাই, শেষ। মানুষ তো আর সার্ভিস পেল না। সো আমরা এখন চিন্তা করছি যে আমাদের বিভিন্ন ডাটা আমরা কালেক্ট করেছি এবং গভর্নমেন্টের যে হেলথ ফ্যাসিলিটি স্ট্রাকচার আছে, অ্যাট দ্য সেম টাইম পাশাপাশি যে প্রাইভেট হেলথ ফ্যাসিলিটি স্ট্রাকচার আছে প্রায় সমান সমান। গভর্নমেন্টের সব বেডগুলো, হসপিটাল বেডগুলোকে এক করলে যত ডাক্তার, বেড, নার্স হয়, প্রাইভেট সেক্টরে মোটামুটি এক। আমরা এখন প্রাইভেট পাবলিক পার্টনারশিপ চালু করতে চাচ্ছি। এখন ইউ ক্যান আস্ক মি যে আচ্ছা ঠিক আছে এটা কি জিনিস? ওকে, আসেন আপনাকে একটা এক্সাম্পল দিই। ওসমানী মেডিকেল কলেজ, ধরেন ওসমানী মেডিকেল কলেজের যে ডায়ালিসিস, এই যে কিডনি রোগীর যে ডায়ালিসিস করতে হয়,
এই ডায়ালিসিস যে মেশিন আছে, আছে না, আছে তো মেশিন, আচ্ছা, তো এই মেশিন আছে, এই মেশিনের ধরেন ক্যাপাসিটি হচ্ছে, সে এক্সাম্পল, মেশিনের ক্যাপাসিটি হচ্ছে এভরি মান্থে 100 জন মানুষকে সে ডায়ালিসিস করতে পারে। বাট আপনার কিউতে 100 জন না, আপনার কিউতে 500 জন, রাইট? ওকে, আমরা এখন যেটা কেয়ার করছি, ঢাকাতে দেশে অনেক প্রাইভেট হসপিটাল আছে, বাট আমি আম্মা যেহেতু এভারকেয়ারে আছেন, আমার ওই একটা নামই মনে থাকে প্রাইভেট হসপিটালের মধ্যে। ধরেন এক্সাম্পল হিসাবে বলছি, ওই এভারকেয়ার হসপিটাল, তাদেরও কিডনি ডায়ালিসিস মেশিন আছে, বাট দ্যাটস এ প্রাইভেট হসপিটাল, কোয়াইট এক্সপেন্সিভ, নট এভরিওয়ান ক্যান এফোর্ড দ্যাট। ওকে, আমরা যেটা এরকম ফ্যাসিলিটি যেসব প্রাইভেট হসপিটাল আছে তাদের সাথে আমরা গভর্নমেন্ট একটা কন্ট্রাক্ট করব। আমরা বলবো যে দেখো, উই নো হোয়াট ইজ ইয়োর কস্টিং, তুমি তার উপরে প্রফিট হিসেবে, যেহেতু ইয়োর প্রাইভেট, তুমি 5% 10% প্রফিট নিতে পারো। এখন আমার এই যে ওসমানী মেডিকেল কলেজে 500 কিউব 100 জনকে আমি মাসে দিচ্ছি, বাট আরও 400 বাকি যাচ্ছে। ওই 101 থেকে ওর ধরেন এভারকেয়ার হসপিটালে ওর ধরেন যে ইয়ে মেশিনটা আছে, ডায়ালিসিস মেশিনটা, সেখানে দে গেট অনলি সে 25 পেশেন্টস, বাকি 75 তার খালি থাকছে। এই যে এখানে যে কিউ হয়েছে, এই কিউ থেকে নিয়ে আমরা 75 পেশেন্ট ওদেরকে দেব, এন্ড দি কস্ট উই উইল বিয়ার। তাতে যেটা হচ্ছে, গ্রামের কৃষক বলেন, স্কুল প্রাইমারি শিক্ষক বলেন, একজন গৃহিণী বলেন, মসজিদের ইমাম সাহেব বলেন, এদের মতন মানুষগুলো এভারকেয়ারের মতন হসপিটালে ট্রিটমেন্ট পাচ্ছে উইথ এ ভেরি মিনিমাম কস্ট, যেই কস্টটা গভর্নমেন্ট বিয়ার করবে। আর সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে, আপনাকে যে মানুষ ইলেক্ট করে পাঠালো দেশ পরিচালনার জন্য, আপনি 5 ইয়ার্স টাইম নিলেন না তাকে সার্ভিস দেওয়ার জন্য, 3 to 6 মান্থসের মধ্যে আপনি তাকে সার্ভিসটা দিতে পারলেন। তাহলে মানুষগুলো, দেশের সাধারণ মানুষ সার্ভিসটা পাটাপাট কুইক সার্ভিসটা পেল, রাইট? আইডিয়াটা ঠিক আছে না রং আছে? ওকে, আপনারা মনে করেন শুড উই ইমপ্লিমেন্ট দিস ইফ উই ইনশাআল্লাহ গেট দি অপরচুনিটি? কে করবো এরকম? ওর পিছনে বোঝে না, এরা বোঝে নাই, হেলথ পলিসি বোঝে নাই, করবো? আচ্ছা ঠিক আছে, নো আই ওয়ন্ট, বসো। আচ্ছা, না এখানে আমরা কোয়েশ্চেন আনসার করছি না, আমি আমার কতগুলো প্ল্যানিং আপনাদের বলছি। আচ্ছা, কৃষি গেল, হেলথ গেল, এডুকেশন গেল, এবার আসেন একটা বিরাট একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে, এটা বলে মোটামুটি ভাবে আমি আমার বক্তব্য শেষ করে নিয়ে আসবো, 9টা বাজে, অনেক দূর যেতে হবে অনেককে। আচ্ছা, আরেকটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় আছে, একটু আগে আমি একটা কথা বলেছি, আমাদের পপুলেশনের বিরাট একটা মেজরিটি অংশ হচ্ছে কি, মেজরিটি অংশ হচ্ছে ইয়াং জেনারেশন, ছেলে হোক মেয়ে হোক, ইয়াং জেনারেশন। এখন আপনি যত গার্মেন্টস করেন, কত গার্মেন্টস করবেন, আপনি কত মিল ফ্যাক্টরি করবেন, সবাইকে তো এখানে চাকরি দিতে পারবেন না, অ্যান্ড নট এভরিওয়ান ইজ ইন্টারেস্টেড টু গেট জব ইন দোজ প্লেসেস, তাই না? মানুষের বিভিন্ন কোয়ালিটি আছে। আমরা এই ইয়াং ছেলে মেয়েদের বিভিন্ন, যেমন ধরেন এইখানে অনেককে দেখলাম একটু আগে, এই যে এখনো চলছে, এই যে ডাইরেক্ট টেলিকাস্ট করছে ফেসবুকে অথবা এতে ডাইরেক্ট করছে, এই যে অনেকগুলো এখানে আছে, চারিদিকে তাকালে দেখ। এখন এদের মধ্যে এই যে যারা করছে, শখে যারা করছে, হ্যাঁ দেখেছি আপনাকে, এদের মধ্যে অনেকে কিন্তু আছে, তাদের অসম্ভব কোয়ালিটি আছে, সে কন্টেন্ট মেকিং, অনেক ইয়াং ছেলে মেয়ে আছে কন্টেন্ট মেকিং, কিন্তু কন্টেন্ট মেকিং এর প্রপার পলিসি আমাদের দেশে নাই, কন্টেন্ট মেকিং এর প্রপার পলিসি নাই। এখন আমরা যদি সেই পলিসিগুলো কি কি হবে, আমরা যারা করে তাদের সাথে কথা বলছি, তারা ওই স্ট্রাকচারটা তৈরি করছে। অ্যাট দ্য সেম টাইম এই কন্টেন্টটা সে হয়তো এখন ছেড়ে দিচ্ছে, যখন অনলাইনে হয়তো $50 পাচ্ছে, সে 20 পাউন্ড সে পাচ্ছে, কিন্তু সেই 20 পাউন্ডটা আবার বিভিন্ন যে ইন্টারন্যাশনাল যেটা ফাইন্যান্স ট্রান্সফারের যে মিডিয়া, সেটাও নাই, ফলে সে ডাইরেক্ট পাচ্ছে না। তার হয়তো বন্ধু বান্ধব লন্ডনে আছে, সে তার অ্যাকাউন্টে দিচ্ছে, ওখান থেকে আবার তাকে দেশে দিচ্ছে, এটাই হচ্ছে কিন্তু ফ্যাক্ট। এখন আমরা যে গেটওয়ে আছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল মনিটারি গেটওয়ে আছে, এদের সাথে আমরা কথা বলছি যে ভাই আমাদেরকে এই ব্যবস্থাটার সময় অ্যাডভান্টেজ দেওয়া। ফলে হচ্ছে কি, যে কন্টেন্ট মেক করছে, যেই ছেলে মেয়েগুলা কন্টেন্ট মেক করছে, তারা কন্টেন্ট মেক করলে তাদের পেমেন্টটা যেমন ডাইরেক্টলি পাচ্ছে, পলিসি যখন স্টেট গভর্নমেন্ট যখন পলিসি তৈরি করবে, ভাই আমাকে একটু টাইম দেন, আমি তাড়াতাড়ি শেষ করে দেবো, আপনারা পরে কথা বলেন, হ্যাঁ পরে কথা বলেন, তখন হবে কি, তার ইনকামটা বেড়ে যাবে। তারপরে আসেন, আমাদের অনেক ইয়াং ছেলে মেয়ে আছে, তাদেরকে
আমরা যেটাকে ডাটা বলি বাংলাদেশি খুব সেটাকে এমবি বলে, ডাটাটাকে। তো ডাটা ইজ কোয়াইট এক্সপেন্সিভ বাংলাদেশে, কিন্তু আমাদের অনেক ছেলে মেয়ে আছে ধরেন তারা অনলাইনে করে, আপনার বিভিন্ন বিজনেস করে, ধরেন এই যে ইবের মতন বিজনেস করে। তো এখন এই ছেলেমেয়েগুলা এদের দুটো সমস্যা আছে মেজরিটির, তাদের প্রপার ওয়ার্ক স্পেস নাই। হয়তো যেই মেসে থাকে বা হলে থাকে, ও স্টুডেন্ট হলে থাকে, সেখানেই বসে হয়তো সে কাজ করছে। এই স্বৈরাচারের সময় মেগা প্রজেক্টের নামে অনেক সায়েন্স পার্ক না কি জানি তৈরি করেছে, কিন্তু আপনারা যদি যান প্রায় 34-35টার মতন তৈরি করেছে বিভিন্ন ডিস্ট্রিক্টে। কিন্তু আপনারা যদি যান দেখবেন যে ম্যাক্সিমামগুলা ভূতের বাসা হয়ে আছে, ঘোস্ট হাউস হয়ে আছে, আর কতগুলো মোটামুটি কিছু লোক নিয়ে ওখানে কমিউনিটি সেন্টার করে বিয়ে শাদীর অনুষ্ঠান হচ্ছে। আমরা চাচ্ছি এগুলাকে কনভার্ট করতে, করে এইসব জায়গায় আমরা ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করব, এবং ওই যে ছেলেমেয়েরা যারা কাজ করছে এদেরকে ধরেন 2 বন্ধু মিলে কাজ করছে, 3 বন্ধু মিলে কাজ করছে, বা একজন কাজ করছে, ওদেরকে আমরা ওখানে ছোট ছোট ওয়ার্ক স্পেস দিব। ফলে ওর নিজের কোম্পানি তৈরি করবে। ও অনলাইনে সেটা ডাটা প্রসেসিং হতে পারে, সেটা ডিজাইনিংয়ের কাজ হতে পারে, সেটা কন্টেন্ট মেকিং হতে পারে, সেটা অনেক ধরনের কাজ হতে পারে। এই স্পেসগুলো আমরা তাদের জন্য তৈরি করব। এর বাইরে আমরা আরেকটা প্ল্যানিং করেছি, ওই যে বললাম ডাটা অনেক এক্সপেন্সিভ, আমরা কতগুলো ইম্পর্টেন্ট জায়গাতে পাবলিক প্লেসে, ইউনিভার্সিটির হল, ইউনিভার্সিটির লাইব্রেরি, কলেজের লাইব্রেরি, বিভিন্ন পাবলিক ইম্পর্টেন্ট স্পেস, তারপরে একটু ভালো ভালো ডিস্ট্রিক্ট টাউনে ভালো ভালো ক্যাফেটেরিয়া আছে, এইসব জায়গাতে আমরা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার জন্য আমরা ওয়াইফাই ফ্রি করে দিব। আপনারা যখন ওয়েস্টফিল্ডে যখন যান, ওয়েস্টফিল্ডে গিয়েই কিন্তু অনেকে কি করে, তাড়াতাড়ি ওয়েস্টফিল্ডের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নেন আপনারা, কিন্তু ওখানে একটা সিস্টেম আছে, আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে, নাম দিতে হবে, কতগুলো ফর্মালিটিস আছে। এই ফর্মালিটিসগুলো ওখানেও থাকবে সাথে। এখন কোনো কিছুতে নাথিং ইজ ফ্রি, তাই না? নাথিং ইজ ফ্রি। এখন ওই যে ওখানে যে ইন্টারনেটটা সার্ভিস হবে, ওখানে যে থাকবে, ওটা তো একটা খরচ আছে। খরচটা কিভাবে হবে? আমরা বিভিন্ন বিজনেস হাউসের সাথে কথা বলবো, যারা বিভিন্ন রকম প্রোডাক্ট বানায়, কমোডিটি প্রোডাক্ট, তাদেরকে বলবো যে ভাই তোমরা এটাতে অ্যাড দিবা কিনা। অ্যাড দিবে, কাজেই যে লগ ইন করবে তাকে হয়তো 1 মিনিটের জন্য একটা অ্যাড দেখতে হবে। অ্যাডটা হয়ে গেল, তারপরে হি অর শি ক্যান স্টার্ট ডুইং দেয়ার জবস। এর বাইরে বিভিন্ন রকম ভোকেশনাল ইনস্টিটিউট, বিভিন্ন রকম টেকনিক্যাল ইনস্টিটিউট, যেমন আমাদের দেশে আপনি যদি যান ব্লাড নিবে, এরকম টেকনিশিয়ানের অভাব আছে। এই যে আমরা প্রায় শুনি যে ফিলিপাইন থেকে নার্স যাচ্ছে, কেরালা থেকে নার্স যাচ্ছে, তা আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা কেন পারবে না? কিন্তু প্রপার ইনস্টিটিউশনগুলো এখনো গড়ে ওঠে নাই। আমরা এই টাইপের ইনস্টিটিউশনগুলো আমরা আস্তে আস্তে গড়ে তুলতে চাই। এইভাবে আমরা জব ক্রিয়েট করতে চাই, এইভাবে জব ক্রিয়েট, যাতে করে আমাদের ভবিষ্যৎ ছেলেমেয়েরা একটা ডিগনিফাইড লাইফ নিয়ে ডিসেন্টভাবে যাতে তারা বেঁচে থাকতে পারে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে সংক্ষেপে আমি আমার কতগুলা পরিকল্পনা তুলে ধরলাম। আজকে বিজয় দিবসের আলোচনা, ব্যানার নাই, বিজয় দিবসের আলোচনা, ওই তো ব্যানার, ইয়েস, বিজয় দিবসের আমাদের আলোচনা। এই বিজয় দিবসের আলোচনায় এক মিনিট কথা শুনুন। দেখেন, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের সহকর্মীরা জীবন দিয়েছে, বহু সাধারণ মানুষ, গৃহিণী, এই যে 5ই আগস্ট এই আন্দোলনে আপনাদের নিশ্চয়ই অনেকের ধারণা আছে 63 জন শিশু শহীদ হয়েছে, 63 জন শিশু। কাজে এই যে 5ই আগস্ট আমরা আমাদের পূর্ণ স্বাধীনতা বলেন, বা আমাদের যে এই সুযোগটা আমরা পেয়েছি, এই সুযোগটা কিন্তু সামনে যে নির্বাচনটা, এই নির্বাচনটা কিন্তু শুধুমাত্র, এই সুযোগটা, এই যে নির্বাচনের সুযোগটা, এটা কিন্তু কোনো এক্সপেরিমেন্ট অথবা এক্সপেরিয়েন্সের সুযোগ না। কিন্তু আগামী যে সময়টা আসছে এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ। আমরা যদি এইবার দেশটাকে পরিবর্তন করতে পারি তাহলে আমরা এগিয়ে যাব। প্রিয় সহকর্মীবৃন্দ, ফোনটা দাও।
প্রথমেই তো বলেছে, প্রথমেই বলেছে। শোনেন শোনেন, আপনারা প্রবাসে আছেন, প্রবাসীদের কাছে প্রথমেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমাদের যে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলনে প্রবাস থেকে বহু প্রবাসী বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এই আন্দোলন সফলতার পিছনে প্রবাসীদের একটি বিশাল ভূমিকা রয়েছে, প্রবাসীদের একটি বিশাল ভূমিকা রয়েছে। কাজেই প্রবাসীদের অবদানকে কোনোভাবে আমরা খাটো করে দেখতে পারি না। কিন্তু কিন্তু আপনাদের সামনে আমি যেই পরিকল্পনাগুলো তুলে ধরেছি, আমাদেরকে আগে কাজ শুরু করতে হবে। আমরা যদি কাজ শুরু করতে না পারি এবং আমরা যদি সকলের দাবি উপস্থাপন করতে থাকি, তাহলে কিন্তু একটা ইনডিসিপ্লিন তৈরি হবে, ফলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। এই মুহূর্তে একটু আগে যেই কথাটা আমি বলেছি, প্রিয় ভাই বোনেরা, একটু আগে যেই কথাটি আমি বলেছি, সেই কথাটি হচ্ছে যে এই আগামী নির্বাচন কিন্তু কোনো এক্সপেরিয়েন্সের বিষয় না, এক্সপেরিমেন্টের বিষয় না। এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে, এইটিকে সদ্ব্যবহার করতে হবে। আপনাদের সকলকে, প্রবাসীরা যেরকম আন্দোলনকে গড়ে তুলেছেন বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে, একইভাবে প্রবাসীদের সামনে এখন বিশাল দায়িত্ব হচ্ছে যে সঠিক দলকে নির্বাচিত করতে সহযোগিতা করা। যেই দল সঠিক পরিকল্পনা নিয়ে আগামী দিনে দেশকে গড়ে তুলতে সক্ষম হবে, যেই দল আগামী দিনে সঠিকভাবে বাংলাদেশকে সামনে নিয়ে যেতে হবে। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে একসাথে থাকি, দয়া করে একটু বসবেন, একটা জিনিস দেখাবো আপনাদেরকে। দয়া করে একটু কষ্ট করে বসবেন, আর 10 মিনিট, তারপরে সেরে দেব। 10 মিনিট, অনলি 10 মিনিটস। তুমি এরকম পাগল করো কেন? বসুন। আমরা যদি একসাথে থাকি, ঐক্যবদ্ধভাবে থাকি, তাহলে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে কিন্তু আমরা সঠিক ডাইরেকশনে নিতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন, আমি কিন্তু 1 বছর আগে বলেছিলাম, দেখুন আপনারা যারা, আপনাদের এই কথাগুলো শুনতে হবে। যদি কথাগুলো না শুনেন, এই ছবি কিন্তু কোনো লাভ হবে না। দয়া করে কথাগুলো শুনুন, দয়া করে কথাগুলো শুনুন, কথাগুলো না শুনলে কিন্তু লাভ হবে না। আমি 1 বছর আগে আপনাদেরকে বলেছিলাম যে সামনে কিন্তু আমাদের কঠিন সময়, ষড়যন্ত্র থেমে নেই, এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। আপনারা অনেকেই কিন্তু ব্যাপারটা এখন বুঝতে পারছেন। 1 বছর আগে যা বলেছিলাম সেটা কিন্তু হচ্ছে এখন। আমি আবারও বলছি, সামনের সময় কিন্তু খুব সুবিধার না। কাজেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে পারবেন? ঐক্যবদ্ধ থাকতে পারলেই আমরা আমাদের এই যে পরিকল্পনা বললাম, সফল করতে পারবো। ঐক্যবদ্ধ থাকলেই আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। ঐক্যবদ্ধ থাকলেই আমরা বাংলাদেশের জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারবো। এই ব্রিটেনে যে আপনারা আছেন, এই দেশের জবাবদিহিমূলক ব্যবস্থা আছে বলেই এই দেশের মানুষ তার ন্যায্যতা থেকে বঞ্চিত হয় না, ন্যায্যতা থেকে বঞ্চিত হয় না। বাংলাদেশের মানুষ বহু যুগ ধরে তাদের ন্যায্যতা থেকে বঞ্চিত হয়েছে। কাজে আসুন, বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার যদি ফিরিয়ে দিতে হয়, যে কোনো মূল্যে আমাদেরকে কি করতে হবে? ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ না থাকার কোনোই বিকল্প নেই আমাদের। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। কাজে এই কথাটি আমাদের সকলকে মনে রাখতে হবে। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আমি ছোট্ট 2 মিনিটের মধ্যে 1 মিনিটের একটা ভিডিও দেখাতে চাই। কে কে ভিডিওটা দেখতে চান না হাত তুলেন। কারা দেখতে চান না? কারা দেখতে চান না হাত তুলেন। আর কারা দেখতে চান? ধন্যবাদ। কিন্তু দেখতে হলে একদম কোয়াইট হতে হবে, একদম কোয়াইট হতে হবে দেখতে হলে। এ ভাই, অন মাই রাইট সাইড, আপনারা বসেন, দয়া করে আপনারা বসেন। আপনারা সবাই দেখতে, আমার ডান সাইডে যারা আছেন, সামনে যারা আছেন, আপনারা দেখতে অনেক সুন্দর, অনেক ছবি উঠেছে। এখন বসেন, দয়া করে এখন বসেন। আপনাদেরকে
আমি যে ভিডিওটি আপনাদেরকে যে ভিডিওটি আমি দেখাবো, এতক্ষণ গত আধা ঘন্টা যাবত আমি যেই কথাগুলো আপনাদেরকে বললাম 1 মিনিটের সেই আছে। আজকে এই ভিডিওটি দেখার পরে যদি আপনারা ভিডিওটির অর্থ বুঝতে পারেন, তাহলে আমি বুঝে নেব যারা কষ্ট করে আজকে এখানে এসেছেন তাদের আশাটা এখানে সফল হয়েছে। এই ভিডিওটি দেখে যদি এর অর্থ আপনারা বুঝতে পারেন, তাহলে আমি বুঝবো আগামী প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনারা শপথবদ্ধ। আর যদি বুঝতে না পারেন, দুর্ভাগ্যজনক ব্যাপার।